নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতবর্ষের প্রাচীন নদী মা নর্মদার উৎপত্তিস্থল অমরকণ্টক এবং নর্মদা নদীর গতিপথে সৃষ্ট ধোঁয়াধার জলপ্রপাতের জন্য বিখ্যাত মার্বেলের শহর জবলপুর ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও। মাত্র 4 দিনে খুব অল্প খরচের মধ্যে কিভাবে আপনারা এই ট্যুরটা নিজেরাই করে নিতে পারবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। প্রথমে দেখে নিন এই অমরকণ্টকে আপনারা পৌঁছাবেন কিভাবে। আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলনক্ষেত্র অমরকণ্টকের অবস্থান মধ্যপ্রদেশের অনুপপুর জেলার বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মিলনস্থল মৈকাল পর্বতে। অমরকণ্টক সরাসরি রেলপথে যুক্ত নয়। অমরকণ্টকের নিকটবর্তী স্টেশন হল পেন্ড্রা রোড। শালিমার স্টেশন থেকে 2টি সাপ্তাহিক ট্রেন আছে যা সরাসরি পেন্ড্রা রোড স্টেশন পর্যন্ত যায়। ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে প্রতি শনিবার ও উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে প্রতি রবিবার। এছাড়াও হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলি বিলাসপুর পর্যন্ত আসে। বিলাসপুরে নেমে ট্রেন চেঞ্জ করেও পেন্ড্রা রোড আসা যায়। বিলাসপুর থেকে সকাল 6টা ও 7টা 45 মিনিটে 2টো প্যাসেঞ্জার ট্রেন ও বেলা 11টা 35 মিনিটে নর্মদা এক্সপ্রেস আসে যা পেন্ড্রা রোড পর্যন্ত যায়। বিলাসপুরে নেমে গাড়ি রিজার্ভ করেও অমরকণ্টক পৌঁছাতে পারবেন। আমি গেছিলাম ভুজ সুপারফাস্ট এক্সপ্রেসে করে। ট্রেন প্রায় 8 ঘন্টা লেট করায় পেন্ড্রা রোড পৌঁছাতে বিকেল হয়ে যায়। এখন বাজে 5:10 আর পৌঁছে গেলাম পেন্ড্রা রোড স্টেশনে। ট্রেন প্রায় 8 ঘন্টা লেট করেছে। তো এবার স্টেশনের বাইরে যাব, যে দেখব অমরকণ্টক যাওয়ার জন্য কি ব্যবস্থা করতে পারি। পেন্ড্রা রোড স্টেশনের বাইরে গাড়ির স্ট্যান্ড আছে। অমরকণ্টক পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। ভাড়া পার হেড 100 টাকা করে। বিকেল হয়ে যাওয়ার জন্য আর অন্য প্যাসেঞ্জার না থাকায় আমি শেয়ার পাইনি, তাই একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। পেন্ড্রা রোড থেকে অমরকণ্টকের দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। গাড়ি রিজার্ভ করে এলে রাস্তায় একবার দাঁড়িয়ে দেখে নিতে পারবেন দুর্গাধারা জলপ্রপাতটি। এখানে মা দুর্গার মন্দিরও আছে। শেয়ার গাড়ি কিন্তু এখানে দাঁড়াবে না। এবার দেখে নিন অমরকণ্টকে থাকবেন কোথায়। অমরকণ্টকে হোটেল, আশ্রম, ধর্মশালা সব কিছুই আছে। আপনাদের কিছু হোটেল ও আশ্রমের খোঁজ দিয়ে দিচ্ছি। নর্মদা মাতা মন্দিরের খুব সামনেই পাশাপাশি 2টো হোটেল আছে, হোটেল তীর্থম ও হোটেল হোমস্টে তপভূমি। চলুন প্রথমে তপভূমির কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে এই ডবল বেডরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা এসি ও নন এসি দুরকমভাবেই দেওয়া হয়। নন এসি রুমের ভাড়া 1200 টাকা ও এসি চালালে ভাড়া 1500 থেকে 1800 টাকা। আপনাদের একটা এবারে 4 বেডেড রুম দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন একটা 4 বেডেড রুম। এখানে এসি বিয়ে, নন এসি বিয়ে। আচ্ছা, এখানে একটা সুন্দর ডবল বেড আছে। এ পাশটাও একটা সুন্দর ডবল বেড আছে। এখানে টিভি, এটা জামা কাপড় রাখার একটা ছোট্ট ওয়ার্ড্রপ। এখানে আছে আপনার আয়না, এসি। তো এই 4 বেডের রুমটা যদি নন এসি করে নেন তাহলে ভাড়া পড়বে 2500 টাকা, আর এসি হলে 3000 টাকা। হোমস্টে তপভূমির পাশে আছে হোটেল তীর্থম। আমি এই হোটেলেই উঠেছিলাম। আমি একা ছিলাম তাই এই সিঙ্গেল বেডরুমটা নিয়েছিলাম। এই রুমে একটু কষ্ট করে দুজনও থাকা যাবে। তীর্থম হোটেলের একটা ডবল বেডরুমও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটা এসি ও নন এসি দুরকমভাবেই দেওয়া হয়। এসি রুমের ভাড়া পড়ে 2000 টাকা ও নন এসি 1500 টাকা। মন্দির থেকে মাত্র 2-3 মিনিটে হাঁটা পথে আছে হোটেল সর্বদয়া। এই হোটেলটাও বেশ ভালো। হোটেল সর্বদয়ার একটা রুম আপনারা দেখিয়ে দিচ্ছি। এটা একটা এসি রুম। দেখুন এখানে একটা ডবল বেড দেওয়া আছে আর একটা সিঙ্গেল বেড আছে। এসি, ফ্যান, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এপাশে টিভি আছে আর এটা হচ্ছে ওয়াশরুম। এরপর আপনাদের কয়েকটা আশ্রম দেখিয়ে দিচ্ছি যেখানে কম খরচে থাকার ব্যবস্থা আছে। অমরকণ্টক বাজারের সামনে আছে মৃত্যুঞ্জয় আশ্রম। মন্দির থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পথ। এখানে মৃত্যুঞ্জয় আশ্রমে থাকার জন্য আগের থেকে বুকিং করা যায়। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে রুমগুলো দেখাতে পারলাম না, রুমগুলো পরিষ্কার করা হচ্ছে। তো রুমের ভাড়া যেটা জানলাম মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়। বন্ধুরা এই দেখুন, এই হচ্ছে কল্যাণ সেবা আশ্রম। নর্মদা মাতা মন্দির থেকে প্রায় 600 মিটার দূরত্বে আশ্রম। কল্যাণ সেবা আশ্রমের ক্যাম্পাসটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। এখানে থাকার জন্য অনেক রুম আছে,
তবে আগের থেকে বুকিং করা যায় না। এখানে আসার পর রুম খালি থাকলে অ্যালট করে দেন। মন্দিরের বাজারের মধ্যে আরেকটা আশ্রম দেখতে পেয়েছি, শ্রী শান্তি কুঠি আশ্রম। এটা হচ্ছে 31 নম্বর রুম। এখানে যে নন এসি রুম সেগুলোর ভাড়া হচ্ছে মোটামুটি 500 টাকা থেকে শুরু, আর এসি রুমগুলো 1000, 1200, 1500 বিভিন্ন ধরনের রেটের আছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ মতো হোটেল বা আশ্রম নেওয়ার পর একটু বিশ্রাম করে সন্ধেবেলা চলে আসুন নর্মদা মাতা মন্দিরে। প্রতিদিন সন্ধেবেলা 7টা থেকে মা নর্মদা সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। মা নর্মদার উদ্গমস্থলটি কাঁচ দিয়ে ঘেরা থাকে। এই স্থানটি প্রতিদিন সন্ধ্যা আরতির সময় খোলা হয়। এই কুণ্ডের জল বাড়ি নিয়ে যেতে চাইলে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় নিতে পারবেন। মন্দিরের বাইরে জল নেওয়ার জন্য ছোট ছোট পাত্র পাওয়া যায়, সেটা নিয়ে আসবেন। আর পাশের এই কুণ্ড থেকে জল নিতে চাইলে সবসময় নিতে পারবেন। মন্দির প্রাঙ্গণে আরও অনেক দেবদেবীর মন্দির আছে। সন্ধ্যা আরতির পর সেগুলি ঘুরে ঘুরে দেখে নেবেন। কিছুক্ষণ মন্দিরে সময় কাটানোর পর রাতের খাওয়া দাওয়া সেরে নিতে চলে আসুন অমরকণ্টক বাজারে। মন্দির থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। এখানে কয়েকটা খাবারের হোটেল আছে। ভাত রুটি দিয়ে এইরকম নিরামিষ থালির দাম 130 টাকা। অমরকণ্টকের সব জায়গাতেই শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যায়। সকালবেলা প্রথমেই চলে আসুন মন্দিরের সামনে রামঘাটে নর্মদা নদীতে স্নান করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো ঘাট। স্নানের পর পোশাক পরিবর্তন করার জন্য এরকম জায়গা করা আছে। মন্দির সংলগ্ন আরও একটি জলের কুণ্ড আছে। ঘাটটার নাম কোটি তীর্থ কুণ্ড ঘাট। সেখানেও অনেকে স্নান করেন, তবে এই ঘাটের জলটা খুব একটা পরিষ্কার নয়, তাই স্নান করতে চাইলে রামঘাটেই স্নান করবেন। স্নান সেরে এরপর চলুন মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের বাইরে অনেক পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এই হচ্ছে মূল নর্মদা মাতার মন্দির। গর্ভগৃহে মা নর্মদা, মাতা পার্বতী ও অমরকণ্ঠেশ্বর মহাদেবের দর্শন পাবেন। গর্ভগৃহে ফটো তোলার অনুমতি নেই। মন্দিরে পুজো দেওয়ার পর দর্শন করে নিন মা নর্মদার উৎপত্তিস্থল নর্মদা কুণ্ডটি। মা নর্মদা কুণ্ডের পাশেই রয়েছে সূর্যনারায়ণ মন্দির। সূর্যদেব বিরাজমান আছেন সপ্তরথের ঘোড়াতে। এখানে একটা পাথরের তৈরি হাতি আছে। ভক্তরা এই হাতির ভেতর দিয়ে পেরোনোর চেষ্টা করেন। মান্যতা আছে এটা করলে পাপ খণ্ডিত হয় ও এইভাবে মা নর্মদাকে সাষ্টাঙ্গের প্রণামও জানানো হয়। বন্ধুরা, নর্মদা মাতার যে মুখ্য মন্দির সেটি একটি দেবীর সতীপীঠও। তো দেবীর যে 51 সতীপীঠ আছে তার 39তম সতীপীঠ হচ্ছে এই মন্দির। এখানে দেবীর দক্ষিণ নিতম্ব ভাগ পড়েছিল। মন্দিরের ভেতরে প্রসাদ ঘর আছে, যেখানে পুজোর প্রসাদ ও নর্মদা জল পাওয়া যায়। মন্দির দর্শন সম্পন্ন করার পর বাজারে চলে আসুন জলখাবার খেয়ে নেওয়ার জন্য। জলখাবারে ইডলি, ধোসা, পোহা, আলু পরোটা, লুচি তরকারি অনেক কিছুই পাওয়া যায়। আমি নিয়েছিলাম আলু পরোটা আর জিলিপি। খরচ পড়েছিল 60 টাকা। অমরকণ্টকে নর্মদা মাতার মন্দির ছাড়াও ঘুরে দেখার জন্য আরও অনেকগুলি জায়গা আছে। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে একটা রিজার্ভ অটোর ভাড়া পড়বে 1200 টাকার মতো। আমি একাই ছিলাম, তাই একটু খোঁজ করাতে আরও দুজনকে পেয়ে যায়। 3 জন মিলে ঘোরায় খরচটা একটু কমে যায়। আমাদের অটো চালকের নাম্বারটা দিয়ে দিলাম। প্রথমে আমরা চলে আসি সর্বদয়া দিগম্বর জৈন মন্দিরে। 151 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির নির্মিত হয়েছে গোলাপি রঙের বেলে পাথর দিয়ে। মন্দিরের কিছু অংশের নির্মাণ কাজ এখনও চলছে। মূল মন্দিরের গর্ভগৃহে প্রথম তীর্থঙ্কর আদিনাথ বা ঋষভনাথের 24 টন ওজনের অষ্টধাতুর মূর্তি আছে। এই মন্দির নর্মদা মাতা মন্দিরের খুব কাছাকাছি, পায়ে হেঁটেও আসা যায়। মন্দিরের বাইরে কিছু দোকানপাট আছে, কিছু কেনাকাটা করার থাকলে করতে পারবেন। এরপর জঙ্গলের পথ পেরিয়ে পৌঁছে যান শ্রী জালেশ্বর ধামে। অমরকণ্টকে নর্মদা নদী ছাড়াও আরও 2টি নদী, সোন ও জহিলা নদীর উৎপত্তি হয়েছে।
এই জালেশ্বর ধাম হল জহিলা নদীর উৎপত্তি স্থল। এখানে মহাদেবের স্বয়ম্ভু লিঙ্গ আছে, তার ঠিক নিচ থেকে জহিলা নদীর উৎপত্তি। এই জল আপনারা এই কূপের ভেতরে দর্শন করতে পারবেন। ज्वालेश्वर महादेव की सर्वप्रथम पूजा कपिल मुनि द्वारा हुई है, जिनका उल्लेख पुराणों में वर्णित है। और ज्वालेश्वर महादेव के शिव पिंडी के नीचे से ही अमरकंटक की तीसरी नदी जोहिला नदी का उद्गम है, जिसका उल्लेख कुर्म पुराण में बताया गया है। এরপর চলে আসুন নিকটবর্তী অমরেশ্বর মন্দিরে। মন্দিরের ভেতরে 11 ফুট উচ্চতা ও 51 টন ওজন বিশিষ্ট এক বিশাল শিবলিঙ্গ আছে। পাশেই মন্দিরের ছাদে আরও কিছু দেবদেবীর মূর্তিও আছে। পরবর্তী গন্তব্য কপিলধারা। কপিলধারা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে পথ। এখানে কপিলধারা ও দুধধারা জলপ্রপাত, মহর্ষি কপিল মুনির আশ্রম ও দুর্বাসা মুনির সাধনাস্থল আছে। সব জায়গাগুলি দেখতে একটু সময় লাগবে। গেট থেকে 3-4 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবেন কপিলধারা জলপ্রপাতের সামনে। কপিলধারাকে ভালোভাবে দেখার জন্য একটা ঝুলন্ত কাঁচের ব্রিজ তৈরি করা হয়েছে। এই গ্লাস ব্রিজে ওঠার জন্য 10 টাকা করে লাগে। কপিলধারা হলো নর্মদা নদীর গতিপথে সৃষ্ট প্রথম জলপ্রপাত। প্রায় 100 ফুট উচ্চতা বিশিষ্ট এই ঝর্ণাটি দেখতে দারুণ লাগবে। কপিলধারাকে আরও ভালোভাবে দেখার জন্য নিচে চলে আসতে পারবেন। নিচে নামার জন্য সিঁড়ি করা আছে। সিঁড়ি ভাঙা সমস্যা না থাকলে নিচে অবশ্যই নামবেন। নিচের থেকে কপিলধারা দেখতে দারুণ লাগে। আর দুধধারা ও দুর্বাসা মুনির গুহা দেখতে হলেও নিচে নামতেই হবে। তো সিঁড়ি থেকে নেমে বাঁ দিকে ছিল কপিলধারাটা, এবার ডান দিকে যাচ্ছি। ডান দিকে আছে দুধধারা। দুধধারা দেখতে হলে আরও কিছুটা হাঁটতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, খুব বেশি দূরে নয়, ম্যাক্সিমাম 10 মিনিট মতো লাগবে। নির্জন প্রকৃতি ও গহীন অরণ্যের মাঝে ছোট্ট একটা জলপ্রপাত দুধধারা। নর্মদা নদীর গতিপথে এটি দ্বিতীয় জলপ্রপাত। দুধধারার পাশে পাহাড়ের গায়ে একটা গুহা আছে, যেখানে একসময় মহর্ষি দুর্বাসা মুনি তপস্যা করতেন। এরপর দেখে নিন কপিল মুনির সাধনা স্থলটি। एक कपिल मुनि का मंदिर है। कपिल मुनि यहाँ पर तपस्या किए थे। यहाँ पर पत्थर था, वो पत्थर के अनुसार यहाँ पर ये काली पुराना बनाए है, ये बाद में बनाए हैं। यहाँ पर अखंड धूना जलता है। कपिल मुनि जलाए थे। ये कपिल मुनि के ज़माने से ही मतलब यहाँ धूना था, ये तो बाद में बनाया गया है। और दुर्गा माता का मंदिर है। माता जी उन ज़माने से विराजमान थी। यहाँ माता जी हैं। जयंती मंगला काली भद्रकाली कपालनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सुधा नमस्तुते। অমরকণ্টকের গভীর জঙ্গলে প্রচুর বনৌষধি পাওয়া যায়। অনেকে জঙ্গল থেকে তা সংগ্রহ করে বিক্রিও করেন। এখানে সেরকম কিছু দোকানপাটও চোখে পড়ল। কিছু খাওয়া দাওয়া করার থাকলে এখানেই করে নেবেন। কয়েকটা খাবারের দোকানও এখানে আছে। এরপর দেখে নিন মাই কি বাগিয়া। পৌরাণিক মান্যতা অনুসারে এই জঙ্গলে বাল্যকালে মা নর্মদা তার সঙ্গীদের সঙ্গে খেলা করতেন। এখানে প্রচুর প্রাচীন গাছপালা ও নর্মদা মাতার মন্দির আছে। এরপর জঙ্গলে ঘেরা সুন্দর পথ দিয়ে চলে আসুন সোনমুড়াতে। সোনমুড়া হলো সোন নদীর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলে তৈরি করা হয়েছে মন্দির। এখানেও একটা গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে। গ্লাস ব্রিজ থেকে নিচের পাহাড় ও ঘন জঙ্গলের দারুণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এই জঙ্গলটা ছত্তিশগড়ে পড়ে। বন্ধুরা, এই স্থান থেকে সোন নদী উৎপত্তি লাভের পর প্রথমেই চলে এসেছি ছত্তিশগড়ে। এখানে এই যে ধারাটি দেখছেন, এই নিচেই কিন্তু এই পাশটা ছত্তিশগড় পড়ে। তারপর চলে গেছে ঝাড়খণ্ডে এবং তারপর বিহারের পাটনায় এসে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। এরপর দেখে নিন রহস্যময় শ্রীযন্ত্র মন্দির। সামনে যেটা দেখছেন এটা মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারে যে 4টি মুখমণ্ডল দেখতে পাচ্ছেন সেগুলি হলো মা লক্ষ্মী ও সরস্বতী, মাতা পার্বতী ও মাতা ভুবনেশ্বরীর। শ্রীযন্ত্র বা শ্রীচক্র হলো এক বিশেষ ধরনের জ্যামিতিক আকার, যা জ্যোতিষশাস্ত্রে আধ্যাত্মিকতার বৃদ্ধি
সুখ সমৃদ্ধি ও বাধা দূরীকরণের কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই শ্রীযন্ত্র মন্দিরটি নির্মাণ শুরু হয় 1991 সালে এবং এখনও পর্যন্ত এই মন্দিরের নির্মাণ কার্য চলছে। আসলে এতটা দীর্ঘ সময় লাগার কারণ হচ্ছে একটি বিশেষ সময়ে এটি করা হয় মন্দিরের নির্মাণটা, মানে বছরে একটা নির্দিষ্ট কয়েকটা দিনে। তো গুরু পুষ্য নক্ষত্র বলে একটা সময় আছে, বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই সময়টাকে বেশ শুভ বলে মনে করা হয়। তো এই শুভ সময়েই কিন্তু এই মন্দিরের নির্মাণ কার্য চলে। তো বছরে মাত্র 4 থেকে 5 দিন এই সময়টা থাকে এবং সেই সময়ে এই মন্দিরটি নির্মাণ কার্য চলে। তো সেই জন্য এই মন্দির তৈরি হতে এত সময় লাগছে। সারা ভারতবর্ষে এই শ্রীযন্ত্র মন্দির কিন্তু আর কোথাও নেই, এই প্রথম এখানে এটা তৈরি করা হচ্ছে। এরপর দেখে নিন আজকের শেষ গন্তব্য কালচুরি রাজাদের দ্বারা নির্মিত প্রাচীন মন্দির সমূহ। এই মন্দিরগুলি নর্মদা মাতা মন্দিরের খুব সামনেই আছে। এখানে প্রবেশ করার জন্য 25 টাকা করে প্রবেশ মূল্য লাগে। এই মন্দির পরিসরে অনেকগুলি প্রাচীন মন্দির আছে, যেগুলি নির্মাণ করেছিলেন কালচুরি রাজারা 7 থেকে 13 সেঞ্চুরির সময়কালে। বর্তমানে এই সমস্ত মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এই মন্দিরসমূহের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পাতালেশ্বর মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গটি প্রায় 1.5 মিটার নিচে স্থাপিত আছে। মন্দির পরিসরে একটা জলের কুণ্ড আছে, যা সুরজ কুণ্ড নামে পরিচিত। মনে করা হয় এই কুণ্ডটি নির্মাণ করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। এই সমস্ত মন্দিরগুলি ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে। এরপর হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেবেলা মন্দিরে গিয়ে আরও একবার সন্ধ্যা আরতি দেখে নিতে পারেন। আজ সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়ে পড়ুন জবলপুরের উদ্দেশ্যে। পেন্ডা রোড স্টেশন থেকে প্রতিদিন বেলা 1:35 মিনিটে নর্মদা এক্সপ্রেস আছে, যা জবলপুর পৌঁছায় রাত্রি 8:30 মিনিটে। সকালবেলা হাতে কিছুটা সময় পাবেন, চাইলে দেখে নিতে পারেন মহর্ষি ভৃগু সাধনাস্থল, ভৃগু কমণ্ডলু ও ধুনিপানি। অটোর ভাড়া পড়ে 500 টাকার মতো। পায়ে হেঁটেও যেতে পারবেন, মন্দির থেকে 2.5 কিলোমিটার মতো পথ। অটোতে গেলেও কিছুটা পথ হাঁটতেই হবে। জায়গাটা জঙ্গলের মধ্যে। একজন গাইডের নাম্বারও দিয়ে দিলাম, ইনি পায়ে হেঁটে বিভিন্ন জায়গা ঘুরে দেখান। অমরকণ্টক থেকে পেন্ডা রোডে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। বাসস্ট্যান্ড থেকে বাসও পাওয়া যায়, তবে বাস সংখ্যায় খুব অল্প, তাই সময়ে নাও পেতে পারেন। यहाँ से आपका शेयर चलता है जी दादा, और रिजर्व भी चलता है? रिजर्व भी चलता है यहाँ से दादा। পেন্ডা রিজার্ভ কিतना लेते हैं? 1000 रुपये আর শেয়ারে হচ্ছে 100 টাকা করে। जी। তো এনার ফোন নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কলকাতা রিটার্ন করতে হলে এই পেন্ডা রোডেই আসতে হবে। তো পেন্ডা রোড থেকে সরাসরি 2টো ট্রেন আছে, যেটা শালিমার যায়। বুধবার দিন আছে ভুজ এক্সপ্রেস আর শনিবার দিন আছে উদয়পুর সিটি এক্সপ্রেস। এছাড়া এখান থেকে বিলাসপুর চলে যেতে হবে। বিলাসপুর থেকে হাওড়া যাওয়ার অনেকগুলো ট্রেন আছে। পেন্ডা রোড পৌঁছানোর পর স্টেশনের বাইরে কিছু হোটেল আছে, সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে ট্রেনে উঠে পড়ুন। নর্মদা এক্সপ্রেসে 4টি জেনারেল বগি আছে, তবে রিজার্ভেশন করে নেবেন, জার্নিটা আরামদায়ক হবে। আমি স্লিপারে রিজার্ভেশন করে নিয়েছিলাম, ভাড়া 220 টাকা। নর্মদা এক্সপ্রেসে জবলপুর পৌঁছানোর সঠিক সময় রাত্রি 8:30। স্টেশনের বাইরে অটো পাওয়া যায়। জবলপুরে স্টেশনের পাশে সদর বাজার, সিভিল লাইন, রাসেল চক ও নেপিয়ার টাউন এলাকায় প্রচুর হোটেল আছে। সব রকম বাজেটেরই হোটেল পাওয়া যায়। কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। আমি অনলাইনে রাসেল চকে একটা হোটেল বুক করে রেখেছিলাম। সাধারণ এই এসি রুমের ভাড়া পড়েছিল 800 টাকা। আমি পরের দিন সকাল থেকে জবলপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার পর রাতের শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে গিয়েছিলাম। তাই সকালবেলা হোটেলে চেক আউট করে ব্যাগ হোটেলের রিসেপশনে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এই জবলপুরে ঘোরার জন্য সবথেকে পপুলার সেটা হচ্ছে ভেড়াঘাটে ধোঁয়াধার ওয়াটারফল আর হচ্ছে মার্বেল রকস। তো এটা হচ্ছে শহর থেকে একটু দূরে। এছাড়াও এখানে মদনমহল ফোর্ট, ব্যালেন্সিং রক, এরকম আরও কিছু জায়গা আছে। তো প্রথমে আমি যাব ভেড়াঘাটে, মেন অ্যাট্রাকশনটা আগে দেখে নেব। তো আমি একাই আছি, গাড়ি রিজার্ভ করে ঘোরাটা বেশ খরচ সাপেক্ষ। পুরো জায়গাগুলো ঘুরে দেখতে একটা গাড়িতে মোটামুটি 2000 টাকা মতো পড়ে, আর অটোতে ঘুরলে 1500 টাকা। তো আমি এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট আছে, বাস চলে শুনলাম, তো সেই বাসে করেই ঘুরে দেখব। এখান থেকে ভেড়াঘাট যাওয়ার ভাড়া পড়ছে 35 টাকা মাত্র। তো এই বাসে চলে যাচ্ছি। স্টেশন থেকে এই বাসগুলো ছাড়ে, তারপর শহরের বিভিন্ন জায়গা ঘুরে ভেড়াঘাট যায়। তো
তো আপনারা এই বাসে যেতে চাইলে যে হোটেলে থাকবেন সেখানে জিজ্ঞাসা করবেন যে নিয়ারেস্ট কোথায় গেলে এই বাসগুলো পাওয়া যাবে, সেখানে চলে এসে কিন্তু এই বাসে করে ভেড়াঘাট যেতে পারবেন। তো বন্ধুরা এই সিটি মেট্রো বাসে করে চলে এলাম ভেড়াঘাটে। তো এখানে জিজ্ঞাসা করে জানলাম যে এটা আপনার প্রত্যেক দিন সকালে 5টার থেকে বাসের পরিষেবাটা চালু হয় ভোরবেলার থেকে, আর ফেরার বাস আছে রাত্রি 8টা পর্যন্ত। তার মানে আপনি যদি বাসে করে আসেন, এসে সারাদিন ঘুরলেন, তারপর আরামসে এই বাসে রিটার্ন করতে পারবেন। বাস থেকে নেমে অল্প হেঁটে নদীর পাড়ে চলে এলাম। আমি এসেছিলাম বর্ষার সময়, আগস্ট মাসে। নর্মদা নদীতে প্রচুর জল ছিল, নদীর পাড় ছাড়িয়ে জল চলে এসেছিল রাস্তায়। প্রচুর জল থাকায় কিছুটা দূর থেকেই দেখতে হয়েছিল। বর্ষার পর জল কমে গেলে এই বাঁধানো জায়গাটায় যাওয়া যায়। নদীর তীরে অনেকগুলো শিবলিঙ্গ স্থাপিত আছে, অনেকে নদীতে স্নান করে এখানে পুজোও করেন। নর্মদা নদীর তীরবর্তী এই এলাকা মার্বেল রক্স নামে পরিচিত। নদী তার গতিপথে নরম মার্বেল পাথরকে ক্ষয় করে সৃষ্টি করেছে এই অপূর্ব সুন্দর সংকীর্ণ গিরিখাতটি। সারা পৃথিবীতে এইরকম গর্জ মাত্র 3টি আছে। একটা হচ্ছে তাইওয়ানের তোরোকো গর্জ, একটা হচ্ছে বুলগেরিয়ার ট্রাইগ্র্যান্ড গর্জ, আরেকটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের জবলপুরের মার্বেল রক্স। তো চিন্তা করুন, সারা বিশ্বে মাত্র এরকম 3টি গর্জ আছে, তার একটা আছে আমাদের এই ভারতবর্ষে। তো এই জায়গা অবশ্যই একবার দেখা উচিত। নর্মদা নদীর ওপর দিয়ে রোপওয়ে চলাচল করে। এরপর চলে আসুন রোপওয়ে চড়ার জন্য। যাওয়া আসা মিলিয়ে টিকিটের মূল্য জনপ্রতি 145 টাকা করে। 3 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি, 3 বছরের ওপরে বাচ্চাদের পুরো টাকাই লাগে। রোপওয়ে চলার সময় সকাল 10:30 থেকে বিকেল 6টা পর্যন্ত, দুপুরবেলা 1:30 থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে। এই রোপওয়েতে একসঙ্গে 4-5 জন বসা যায়। রোপওয়ে থেকে গিরিখাতটি দেখতে অপূর্ব সুন্দর লাগে। আপনারা জবলপুর এলে এই রোপওয়েতে অবশ্যই চড়বেন, খুব ভালো লাগবে। ভেড়াঘাটে নদীতে বোটিং করার ব্যবস্থাও থাকে। 15ই জুন থেকে 15ই অক্টোবর পর্যন্ত জল বেশি থাকায় বোটিং বন্ধ থাকে, তাই আমার বোটিং করার সুযোগ হয়নি। এই পারে আসার পর সামান্য একটু হেঁটে চলে আসুন নদীর পাড়ে। এখান থেকে ধোঁয়াধা জলপ্রপাতটি আরও সামনের থেকে দেখা যায়। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে রোপওয়ে করে ওই পারে ফিরে আসুন। এখানে মার্বেল পাথরের তৈরি প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, দরদামও চলে। আমার এই ফ্রেমগুলো বেশ ভালো লেগেছিল। পেন্টিংয়ের ওপর মার্বেল পাথর লাগানো, নতুনত্ব আছে। দাম 850 টাকা থেকে শুরু। এরপর চলে আসুন 64 যোগিনী মন্দিরে। বেশি দূরে নয়, পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। মন্দিরটা একটা টিলার ওপরে, বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। দশম শতাব্দীর এই মন্দির কালচুরি রাজাদের দ্বারা নির্মিত। বৃত্তাকার এই মন্দিরের মাঝখানের গর্ভমন্দিরে অধিষ্ঠিত আছেন মাতা পার্বতী ও মহাদেব, ও চারিপাশ ঘিরে রয়েছে 64 জন যোগিনী। মোগল আক্রমণে এই মূর্তিগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এই মন্দির এএসআই দ্বারা সংরক্ষিত। এরপর ফিরে চলুন জবলপুরে। ফেরার বাস 64 যোগিনী মন্দির থেকেই পাওয়া যায়। এখন বাজে 1:10। তো এই যে পুরো জায়গাটা ঘুরতে আমার 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগলো। তো এর সাথে যদি আরও বোটিংও করা হয়, সেটাও মোটামুটি আরও ধরুন 1 ঘন্টা। তো আপনারা যখন এখানে আসবেন, মোটামুটি ধরে রাখুন 5 ঘন্টা তো লাগবেই। 5 ঘন্টার কমে পুরোটা ঘোরা হবে না। এরপর আমি যাব মদনমহল, যেখানে রানী দুর্গাবতী ফোর্ট আছে, আর একই সাথে ব্যালেন্সিং রকটাও দেখে নিয়ে যায়। বাসের কন্ডাক্টরকে বলে রাখবেন সারদা চকে নামিয়ে দেওয়ার জন্য। সারদা চক থেকে হেঁটেই যাওয়া যায়। বন্ধুরা, প্রায় 3 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হলো। তারপর
এখন একটু কমেছে। এখানে বাস যেখানে আমাকে নামিয়েছিল সারদা চক, এখান থেকে সামনেই পায়ে হেঁটে যেতে হয়। দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়টা। প্রকৃতির আপন খেয়ালে সৃষ্ট ব্যালেন্সিং রক এক আশ্চর্যের বিষয়। বহু বছর ধরে এই পাথর দুটো একই রকমভাবে ব্যালেন্স করে আছে। 1997 সালে এখানে একবার প্রবল ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে যার মান ছিল 6.7। সেই ভূমিকম্প এই পাথরকে নড়াতে পারেনি। ব্যালেন্সিং রক দেখে চলে আসুন মদনমহল বা রানী দুর্গাবতী ফোর্টে। এই দুটোই খুব কাছাকাছি আছে। বড় বড় পাথর ও ঘন গাছপালায় ঘেরা পথ। 1116 খ্রিস্টাব্দে গোন্ড শাসক রাজা মদন সিং এই ফোর্টের নির্মাণ করেন। মূলত এটি সামরিক ঘাঁটি ছিল। এই ফোর্ট থেকে সৈন্যরা চারিপাশে নজরদারি চালাতো। এখানে গোপন কক্ষ, আস্তাবল ও গোপন সুড়ঙ্গ পথ ছিল। এই ফোর্ট রানী দুর্গাবতী ফোর্ট নামেও পরিচিত। রানী দুর্গাবতী ও তার পুত্র বীরনারায়ণ মোগলদের সঙ্গে যুদ্ধে এখানেই প্রাণ হারান। তার বীরত্বের কথা স্মরণ করার জন্য মদনমহলের নাম রাখা হয় রানী দুর্গাবতী ফোর্ট। নামার সময় দর্শন করে নিন সিদ্ধ পঞ্চেশ্বর গুহায় অধিষ্ঠিত এক অত্যন্ত জাগ্রত শিবলিঙ্গের। এখান থেকে জবলপুর শহরের খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। এরপর চলুন নর্মদা নদীর তীরে গৌরীঘাটে মা নর্মদার সন্ধ্যারতি দেখতে। শেয়ারে যাওয়ার জন্য মদনমহল থেকে পায়ে হেঁটে চলে আসুন সারদা চকে। সারদা চক থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন ছোটি লেন। ছোটি লেন থেকে গৌরীঘাটে শেয়ার অটো পাবেন, ভাড়া 20 টাকা। এই ঘাটে নৌকা বিহারের ব্যবস্থাও আছে। নৌকা করে জলের মাঝখানে থাকা নর্মদা মাতার মন্দির ও অপর প্রান্তে গুরুদ্বারাটি দেখে নেওয়া যায়। শেয়ার নৌকায় খরচ পড়ে পার হেড 100 টাকা করে। আমি বৃষ্টিতে প্রায় 3 ঘন্টার মতো আটকে পড়েছিলাম, তাই এখানে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। আপনারা বিকেলের দিকে এখানে পৌঁছে যাবেন। প্রতিদিন সন্ধেবেলা এই ঘাটে মা নর্মদার সন্ধ্যারতি হয়। সেদিন বৃষ্টি পড়ছিল বলে ঘাটের পাশে একটা মন্দিরে সন্ধ্যারতি হয়েছিল। এরপর বাড়ি ফেরার পালা। জবলপুর হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছাড়ার সময় রাত্রি 10:25। হাতে কিছুটা সময় রেখে এখান থেকে বেরিয়ে পড়ুন। আমি এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। প্রথমে হোটেলে গিয়ে ব্যাগ নিয়ে নিই, তারপর স্টেশনে চলে আসি। ভাড়া পড়েছিল 180 টাকা। স্টেশনের বাইরে অনেক হোটেল আছে, সেখান থেকে ডিনার সেরে উঠে পড়ুন ট্রেনে। এরপর দেখে নিন এই ট্যুরে মোটামুটি কত খরচ হতে পারে। শালিমার থেকে পেন্ডা রোড স্লিপার ক্লাসের ট্রেন ভাড়া 475 টাকা। পেন্ডা রোড থেকে অমরকণ্টক শেয়ার গাড়িতে 100 টাকা করে, যাওয়া আসা মিলিয়ে 200 টাকা। অমরকণ্টকে হোটেল মোটামুটি 1200 টাকা পার ডে হিসাবে, 2400 টাকা দুদিনের জন্য। যদি একটা রুমে 2 জন থাকেন তাহলে পার হেড 1200 টাকা। অমরকণ্টকে সাইট সিইংয়ের খরচ পার হেড 500 টাকা। খাবারের জন্য খরচ হবে 4 দিনের জন্য মোটামুটি 500 টাকা করে, মোট 2000 টাকা। পেন্ডা রোড থেকে জবলপুরের ট্রেন ভাড়া স্লিপার ক্লাসে 220 টাকা। জবলপুরে হোটেল একদিনের জন্য 800 টাকা। একটা রুমে 2 জন থাকলে একজনের 400 টাকা। জবলপুরে সাইট সিইংয়ের খরচ বাস ও অটো মিলিয়ে মোট 300 টাকা। জবলপুর থেকে হাওড়া ফেরার ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস স্লিপার ক্লাসে 565 টাকা। আর অন্যান্য খরচ ধরে নিচ্ছি আরও 500 টাকা। তাহলে এই ট্যুরের মোট খরচ হবে পার হেড 6505 টাকা।